সুনায়া আর রতন খুব খুশি ছিল। আচ্ছা, আমার তো তোমাকে জিজ্ঞাসাই করা হয়নি, তুমি পড়াশোনা কত দূর করেছো? ঘরের দায়িত্ব এতই ছিল যে আমি আর দিদি বেশি দিন পড়তে পারিনি। গরিবই আমাদের সাথ দেয়নি। যদি একবারও পড়ার সুযোগ পাও তাহলে কি করবে? যদি সত্যি আবার পড়ার সুযোগ পাই, তাহলে আমি অনেক দূর পড়তে চাই, যাতে আমি আমার মায়ের আর আপনার নাম উজ্জ্বল করতে পারি। কিন্তু এসব কথা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি আবার পড়া শুরু করবে, মন দিয়ে পড়বে। তোমার পরিচয় শুধু আমার সাথে জড়িয়ে হবে না। সত্যি বলছেন? আমি আবার পড়াশোনা করতে পারবো? হুম বাবা, হুম। পড়াশোনার কোনো বয়স হয় না। আমি কালই কোনো সরকারি স্কুলে তোমাকে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করব। আমি পড়াশোনায় অত ভালো ছিলাম না, কিন্তু মন থেকে পড়তে চাইতাম। পরিস্থিতির চাপে আমাকে সেলাই কাজ করতে হলো, সংসারের দায়িত্বও নিতে হলো। আচ্ছা আচ্ছা, এবার তুমি নতুন করে আবার পড়াশোনা শুরু করো। আমার পুরো বিশ্বাস তুমি অনেক এগিয়ে যাবে। আর মায়ের জন্য চিন্তা করো না, আমি একজন মেয়েকে রেখে দিয়েছি, মাকে তিনিই দেখবেন। এসব শুনে সুনায়ার মনে খুব আনন্দ হয়। ও এরমই একজন জীবন পার্টনার হিসেবে পেতে চেয়েছিল। রতন বলার কথাগুলোই ওর মনে আরো বিশ্বাস বাড়ায়, আর আবারও সুনায়া নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। যেখানে রতন আর সুনায়ার জীবন খুব সুন্দর চলছিল, সেখানে পূরবী আর আনন্দের জীবন পুরো উল্টো চলছিল। আনন্দ সবসময় পূরবীর সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু পূরবী সবসময় ঝগড়া করার জন্য তৈরি। এই ঘরে থাকাই কঠিন, না আরাম আছে না শান্তি আছে, সারাদিন খাটি আর তার বদলে কি পাই আমি? আহা, শান্ত হও। কি হলো আবার তোমার? এত রেগে কেন আছো? কিছু না। তুমি তো সারাদিন বইয়ের মধ্যে ঢুকে থাকো, আমারই তো সব সহ্য করতে হয়। তোমার সাথে বিয়ে করে কোনো শান্তিই পেলাম না। আরে, ওরকম কেন বলছো? কি হয়েছে? কেউ কিছু বলেছে কি? তুমি তুমি কি করবে? তুমি তো একটা ভীতু। আরে থামো, অনেক হয়েছে। আমি সবসময় ভালোবেসে কথা বলি বলে তার মানে এই নয় তুমি সবসময় আমায় অপমান করবে। সবসময় ফালতু কথা বলো। আচ্ছা ঠিক আছে, যদি সাহস থাকে তাহলে তোমার দাদা আর তার বউয়ের সাথে ঝগড়া করো। আমার উপরে শুধু চেল্লাতে পারবে, আর কারোর উপরে চেল্লাতে পারবে না। আরে, আমি কেন তাদের সাথে ঝগড়া করতে যাব? আমি কি পাগল হয়ে গেছি যে ওদের সাথে ঝগড়া করব, মারতে যাব? ওদের সাথে আমাদের কি? সবসময় বাজে কথা বলো। আমি সবসময় কাজ করি, ঘর সামলাই, আর সুনাইয়া সবসময় আরাম করে পড়াশোনা করে। কেন? ও শুধু দাদা ভাইয়ের বউ বলে? পুরবি, এটা তোমার ভুল ভাবনা। তুমি আর ভাবি দুজনেই বাড়ির বউ। দুজনের সম্মান একই জায়গায়। সত্যি? একবার নিজেকেই দেখো না, বাবা সবসময় সব কাজ দাদা ভাইকেই দেয়, আর তুমি ওনার ব্যবসায় শুধু সাহায্য করো। যেখানে তোমার কোনো সম্মান নেই, সেখানে তোমার বউ কি বা পাবে? পূরবের কথা আনন্দের মনে গেঁথে যায়। আনন্দ ওর দাদা আর বাবার প্রতি হিংসা করা শুরু করে। সকাল সকাল পূরবী আনন্দের জন্য খাবার তৈরি করতে যায়, তখন সুনাইয়াও রান্নাঘরে যায়। দিদি, তুমি কিছুক্ষণ পর ভাইয়ের জন্য জলখাবার বানাবে? আগে আমি বানিয়ে নেব। কেন? আগে আমি এসেছি, আগে আমি বানাবো, তুই পরে করবি। দিদি, আমি বলতাম না, কিন্তু ওনাকে শহরে যেতে হবে ব্যবসার কাজে, আর ভাই তো ঘরেই থাক। দুই বোন কথা বলছিল। আনন্দ এসব কথা শোনে, আর তারপর এসে সে বলে, তো দাদা শহরে যাবে বলে কি আমার কোনো কাজ নেই? আগে অন্যের এই খাবার হবে আর আমাকে অপেক্ষা করতে হবে, তাই না? ভাই, আমি ওটা বলতে চাইনি। তুমি বাড়িতে আছো, একটু দেরি করে জলখাবার করলে কোনো সমস্যা হবে না, তাই। আমার এখনই খাবার চাই। আমার খাবার আজ প্রথমেই হবে। যদি দাদা অপেক্ষা না করতে পারে তাহলে বাইরে খেয়ে নেবে, ব্যাস। কিন্তু ভাই, তোমার দাদার তো। পুরোপুরি। আমি আমার খাবার বানাতে বলে দিয়েছি না? আমি আর কারোর কথা শুনতে চাই না। এই রান্নাঘর কারোর একার না, জেনে নাও এটা ভালো করে। আনন্দের এই ব্যবহারে সুনাইয়া অনেক দুঃখ পায়। বিয়ের পর এই প্রথমবার আনন্দ তার সাথে রেখে কথা বলেছে। ও চুপ করে দাঁড়িয়ে থাকে, কি বলবে বুঝতে পারে না। সুনাইয়া চুপ করে ঘরে চলে আসে, আর রতন কিছু না বুঝে বলে, আমি ভাবলাম তুমি খাবার আনবে, ছাড়ো, দেরিও হয়ে গেছে, আমি বেরিয়ে যাই এবার। আবার বানাতে দিলে নিশ্চয়ই বানিয়ে আনতাম, কিন্তু রান্নাঘরে ঢুকতেই আমাকে অনেক অপমান সহ্য করতে হয়। মানে কে তোমাকে অপমান করেছে? কার এত সাহস আমাকে বলো তুমি, সোনাইয়া। কিছু না, ছাড়ো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসছি। কথা ঘুরিও না সুনাইয়া, সত্যি করে বলো, কে তোমাকে অপমান করেছে? আমি যখন এখানে আছি, কার এত সাহস যে তোমাকে অপমান করেছে? বলো আমাকে।
তেমন কিছু না, আসলে আমি খাবার বানাতে গিয়েছিলাম, তো ভাই চিৎকার করে বলল এবার থেকে খাবার আগে আমার হবে, আর রান্নাঘর কারোর একার না। কি? আনন্দ এটা বলেছে? সুনাইয়া, তুমি সত্যি বলছো? ও তো এরম ধরনের কথা কখনোই বলে না। ওটাই ভাবছি, এই প্রথমবার উনি আমার সাথে এমন রেগে কথা বলল। জানি না আজ ওনার কি হয়েছে। ওর সাহসটা বড্ড বেড়ে গেছে। দাঁড়া, আজ আমি ওর বোঝাচ্ছি ভালো করে। ছাড়ো, সকাল সকাল আর ঝগড়াঝাটি করো না। হয়তো দিদির সাথে কোনো মান অভিমান হয়েছে, তাই হয়তো এমন মেজাজে আছেন। তুমি বলেছো বলেই আমি ছেড়ে দিলাম, নাহলে আমি বুঝিয়ে দিতাম আজ। রতন শহরের জন্য বেরিয়ে পড়ে আর সুনাইয়া আনন্দের ব্যবহারের কথা ভেবে কষ্ট পেতে থাকে। কিছুদিন পরে পূর্ণাবাবু 10 বিঘা জমি কেনে আর সেই জমির মালিক রতনকে করে দেয়। এই কথাটা যেই পুরবী জানতে পারলো, সব কথা আনন্দকে বলে দেয়। আর আনন্দ রেগে গিয়ে পূর্ণাবাবুর সাথে কথা বলতে যায়। বাবা, তুমি ছোট থেকে আমাকে যা বলে এসেছো আমি তাই করে এসেছি, কখনো তোমার বিরুদ্ধে যাইনি। কিন্তু তুমি আমার সাথে এটা করবে আমি ভাবতেও পারিনি। এসব তুই কি কথা বলছিস? আমি কি করেছি? তুমি সবসময় আমার থেকে দাদাকে বেশি দিয়েছো। বিয়েতে ওনার পছন্দ মানলে, খাওয়া দাওয়াতেও ওনার পছন্দ মানলে। আরে আমি কোথায় তাহলে? আমার তো কোনো কথাই মানো না। এসব কি বাজে কথা বলছিস? তোরা দুজন আমার জন্য সমান। সব মিথ্যে কথা। তুমি একভাবে মোটেও দেখো না। ব্যবসাতেও দাদাকে দায়িত্ব দিয়েছো, ওকে শহরে পাঠাও, আর আমাকে কোন জায়গা দিয়েছো? কারণ তোর দাদা ব্যবসার বিষয়টা বেশি বোঝে, তাই ওকে শহরে পাঠিয়েছিলাম। আচ্ছা, বড় হলেই কি সব পাওয়া যায়? আর 10 বিঘা জমিও দাদার নামে। আমাকে কি দিলে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমারও জমি চাই, আলাদা ঘর চাই, আর আমার বউয়ের জন্য আলাদা রান্নাঘর লাগবেই। রান্নাঘর। আনন্দের এই রূপ দেখে তার বাবা অবাক হয়ে যায়। তার সহজ সরল ছেলে আজ তার মুখের উপর কথাও বলল, আবার ধমকিও দিল। কিছুদিন পর দুঃখী বাবা দুটো কাগজ নিয়ে রতনের কাছে আসে। বাবা, তুমি এত রাত অবধি জেগে আছো, সব ঠিক আছে তো? সারা জীবন সব দায়িত্ব আমি তোকেই দিয়ে এসেছি। এবারের মতন শেষ দায়িত্ব দিতে চাই তোকে। আশা করছি সব সময়ের মতন এই দায়িত্বটাও খুব ভালো করে পালন করবি। এরম কেন বলছো বাবা? তুমি শুধু বলো কি করতে হবে। তোদের মা চলে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছি তোদের সব সময় খুশি রাখার, কিন্তু হয়তো আমি সেই কাজে সফল হতে পারিনি। বাবা, তোমার জন্যই আমরা এই জায়গায় আজ এত উন্নতি করতে পেরেছি। তুমি আমাদের সব প্রয়োজনই মিটিয়েছো। তুই না হয় খুশি, কিন্তু তোর ছোট ভাই আমার থেকে খুশি না, কারণ ওর মনে হয় যে আমি ওর কথা ভাবি না। এই নে, এই কাগজগুলো নে। এই কাগজগুলোতে আমার সব সম্পত্তি তোদের দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করা আছে। আমি না থাকলে তোর ছোট ভাইকে এগুলো বুঝিয়ে দিস। বাবা, তুমিই সব, তুমিই ওকে বুঝিয়ে দাও। না না, ও আমার উপর রেগে আছে। এই দায়িত্বটা তোকেই পালন করতে হবে। আমি বিশ্বাস করি তুই এটা ঠিক পারবি। এই বলে পূর্ণাবাবু শুতে চলে যায় আর সেই রাতে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রতন অনেক ভেঙে পড়ে, কিন্তু আনন্দের মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। প্রণববাবু মারা যাওয়ার পর রবি আরো আনন্দের কান ভাঙতে থাকে। দেখেছো, ওই ভয়টাই ঠিক হলো। তোমার বাবা সব দাদা ভাইয়ের নামেই করে চলে গেল। এবার আমাদের এখানে চাকরের মতন থাকতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা আমার সাথে এরকম করবে। আচ্ছা, তুমি সত্যিই ওনার নিজের ছেলে তো? না হলে নিজের ছেলের সাথে কোনো বাপ এটা করতে পারে নাকি? চুপ করো পুরবী, চুপ করো, আমি কিছুই বুঝতে পারছি না। কি আর বোঝার বাকি আছে? এবার সারা জীবন তোমার দাদারা সুখে কাটাবে আর আমাদের চাকরের মতন থাকতে হবে। আমি এটা কোনোদিনও হতে দেব না। আমরা ওদের সামনে কখনো মাথা নত করবো না। এবার দেখবে সুনাইয়াও রান্নাঘরটা নিজের দখলে করবে আর আমাকে আর তোমাকে সব সময়ের মতন অপমানই করবে। ভালোই হয়েছে বাবা মারা গেছে, না হলে আমি ওনাকে মেরে দিতাম। বাইরে দাঁড়িয়ে রতন সব শুনছিল। আমি বলছি শোনো, কোনোভাবে তোমার দাদার থেকে ওই 10 বিঘা জমিটা নিয়ে নাও, তাহলেও যদি একটু সুখের মুখটা দেখতে পারি। ছি ছি ছি, বাবা মারা গেছে একদিন হয়েছে, আর এরা জমির পিছনে পড়ে আছে। আমাদের বাবা চলে যাওয়ায় কোনো দুঃখই নেই, শুধু লোভ, লোভ আর লোভ। এইভাবেই রতন ওদের ঘেন্না করতে থাকে। 1 মাস পর আনন্দ পূরবী
কোমলকে নিয়ে রতনের এক বড় মাঠের সামনে নিয়ে যায়। এই দুপুরে সবাইকে মাঠের সামনে কেন ডেকেছো? আজ সব হিসেব বুঝিয়ে দেওয়া যাক, এই জন্যই আমি সবাইকে ডেকেছি। আচ্ছা, কি হিসাব শুনি? বাবা মারা যাওয়ার আগে কিছু দায়িত্ব দিয়েছিল আমাকে, আর সেই দায়িত্বই আমি আজ পূরণ করতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, বাবা তো সারা জীবন তোমাকেই সব দায়িত্ব দিয়ে এসেছে, এতে নতুন কি আছে? তা বলো, তুমি কি বলবে শুনি। আজ এই ভুল ধারণাটা কেটে যাবে, আর যে বিষ তোর মাথায় ঢোকানো হয়েছে আশা করছি সেটাও কেটে যাবে। এই নে, এই জমি 20 বিঘা, 10 তোর 10 আমার। বাবা আমাদের সমানে দিয়েছে। হ্যাঁ, তার মানে তার মানে আমি যা ভাবতাম সব ভুল। হ্যাঁ, আর বাবা মারা যাওয়ার পর তোর আর তোর বউয়ের যে কথাগুলো আমি শুনেছি, তখন থেকেই আমি ঠিক করে নিয়েছি আমরা আলাদা থাকবো। আলাদা ঘর, আলাদা ব্যবসা, সব আলাদা, সব। আর প্রতিদিন ঝগড়াও হবে না, আর তোদের খাবার করা নিয়ে ঝামেলাও থাকবে না। এই সব শুনে আনন্দ নিজের ভুল বুঝতে পারে। ও ক্ষমা চায় আর পূরবীর কাছে গিয়ে বলে, তোমার জন্য আজ এটা হয়েছে। তোমার কথায় আমি আজ বাবা ও দাদাকে ভুল বুঝেছি। তোমার সাথে আমি আর থাকবো না, ডিভোর্স দেবো। আনন্দ কি সত্যিই পূরবীকে ডিভোর্স দেবে? আর পূরবী কি সেটা চুপচাপ মেনে নেবে, নাকি সে তার চিন্তাধারাকে বদলে এক ভালো মনের মানুষে রূপান্তরিত হবে? তা জানতে হলে আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।